আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা সবাই একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা ঢাকা বোর্ড 2017 সালে আসছিল, অষ্টম অধ্যায় খাজনা। তো 2019 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত আমাদের অষ্টম অধ্যায় থেকে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে নাই, শর্ট সিলেবাসে ছিল না, এখন আছে। তো এই কারণে 2021, 22, 23, 24 সাল পর্যন্ত আমরা বোর্ড প্রশ্ন পাই না। তো 2019 সাল, 18 সাল, 17 সালে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতো। তো এটা 2017 সালে ঢাকা বোর্ডের একটি প্রশ্ন, এটা আমরা দেখি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি কৃষি খামারে জমি ব্যবহারের জন্য প্রাপ্য আয় 3,000 টাকা, মূলধন বিনিয়োগ বাবদ সুদ 2,000 টাকা, প্রাপ্য মজুরি 1,400 টাকা, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর 1,600 টাকা এবং ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা 4,000 টাকা। এখানে প্রশ্ন কি কি করছে: অর্থনীতিতে খাজনা কি, অনুপার্জিত আয় কিভাবে উদ্ভব হয়, উদ্দীপক অনুসারে মোট খাজনা নির্ণয় করো, কৃষি খামারটির নেট খাজনা নির্ণয় করে মোট খাজনার সাথে পার্থক্য লিখো। তাহলে আমরা সরাসরি উত্তরে চলে যাই, আমরা দেখি কিভাবে উত্তর লিখতে হবে, কিভাবে উত্তর লিখলে আমরা সম্পূর্ণ নাম্বার পাবো। তাহলে প্রথম প্রশ্নটাই আমাদের ছিল অর্থনীতিতে খাজনা কি। তাই খাজনার ডেফিনেশন, অনেক ডেফিনেশন আছে, খাজনা অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। তা আমরা লিখছি কিভাবে: শুধু ভূমি ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে অর্থনৈতিক খাজনা বলে। আমরা এইভাবে লিখতে পারি, অথবা অন্য কোনো ডেফিনেশন আমরা দিতে পারি। বইয়ে অনেক ধরনের ডেফিনেশন আছে। অনেক অর্থনীতিবিদ খাজনাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে, তো যে কোনো একটা দিলেই হবে, এরকম দিলেও হবে, অথবা অন্য কোনো ডেফিনেশন দিলেও হবে। অনুপার্জিত আয় কিভাবে উদ্ভব হয়? অনুপার্জিত আয় কিভাবে উদ্ভব হয়? চাহিদা বৃদ্ধির কারণে অনুপার্জিত আয়ের উদ্ভব হয়। প্রশ্ন করছে কি কেন হয় বা কিভাবে হয়। কিভাবে হয়, তাহলে আমাদের এক কথায় উত্তর দিব এটা, যে কিভাবে হয়: চাহিদা বৃদ্ধির কারণে। চাহিদা তারপরে আমরা লিখব বিস্তারিত ব্যাখ্যা করব। তো প্রথমে লিখবো অনুপার্জিত আয় জিনিসটা কি। এটা যদি না বলি তাহলে তো আর কিভাবে উদ্ভব হয় সেটা বলে লাভ নাই। আগে আমাদের বলতে হবে অনুপার্জিত আয় জিনিসটা কি। তো ভূমির মালিকের শ্রম বা বিনিয়োগ ছাড়াই ভূমির মূল্য বৃদ্ধির ফলে যে অতিরিক্ত আয় হয় তাকে অনুপার্জিত আয় বলে। অর্থাৎ ভূমির মালিক কিছুই করে নাই, এর পরেও, কিছু না করার পরেও, কিছুই করে নাই, এরপরেও কি হয়েছে: ভূমির দাম বেড়ে গেছে। ভূমির দাম বেড়ে যাওয়ার কারণে তার ভাড়া খাজনা বেশি পাইতেছে। এই জন্য যে তার যে অতিরিক্ত আয় হয় সেটাকে বলা হয় অনুপার্জিত আয়। অর্থাৎ সে উপার্জন করে না, এই উপার্জন না করার পরেও আয় হয়ে গেছে। যেমন কোনো এলাকায় শহর প্রসারিত যদি হয়, শহর বড় হয় আমরা জানি ধীরে ধীরে, নতুন বন্দর কিংবা শিল্প কারখানা যদি স্থাপিত হয়, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অফিস আদালত স্থাপিত হলে সেই এলাকার ভূমির দাম বেড়ে যায়। তাহলে এই যে রাস্তাঘাট উন্নয়ন করছে, শিক্ষা, একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা তো আর ওই লোক করে নাই, ভূমির মালিক করে নাই, সরকার করছে, অন্য কেউ করছে। হাসপাতাল হয়েছে, এই লোকে কিছু না করার পরেও যেহেতু তার জমিটা ওই হাসপাতাল, ওই শিক্ষা প্রতিষ্ঠান বা যে রাস্তা উন্নত হয়েছে ওই উন্নত রাস্তার পাশে পড়ে গেছে, এটার দাম বেড়ে যায়। এতে কোনো অর্থ ব্যয় বা পরিশ্রম ছাড়াই জমির মালিকের আয় কি হবে? বেড়ে যাবে। এভাবে অনুপার্জিত আয়ের উদ্ভব হয়। তা আমরা এভাবে লিখতে পারবো, লিখলে আমরা 2 নাম্বার পাবো। উদ্দীপক অনুসারে মোট খাজনা নির্ণয় করো। তাহলে মোট খাজনা কি? মোট খাজনা হচ্ছে আমাদের ভূমির মালিককে সর্বমোট যে টাকা দেয় সেটা হচ্ছে মোট খাজনা। তো এক কথা আমরা জানি যে প্রয়োগমূলক প্রশ্ন একটা এক কথায় উত্তর দেওয়া লাগে, এখানে আমরা কি এক কথায় উত্তর দিতে পারি? মোট খাজনার ডেফিনেশনটা দিতে পারি। মোট খাজনার সংজ্ঞা কি: জমি বা অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য চুক্তি অনুযায়ী জমির মালিককে মোট যে অর্থ প্রদান করা হয় তাকে মোট খাজনা বলে। আমরা অন্য কোনো ডেফিনেশনও যদি ইচ্ছা হয় দিতে পারবো, বইয়ে আরো ডেফিনেশন আছে, আমরা এইভাবে লিখছি। তারপরে আমরা মোট খাজনা সম্পর্কে লিখব। মোট খাজনাতে ভূমি ব্যবহারের জন্য প্রাপ্ত অর্থ ছাড়া অন্যান্য খরচ অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ মোট খাজনাতে কি হয়, মানে জমির জন্য আমি যে টাকা দিচ্ছি, শুধু জমির জন্য, শুধু সেইটা না, তার সাথে অন্যান্য যে খরচ থাকবো সেগুলাকেও আমরা কি করি? মোট খাজনার ভিতরে হিসাব করি। তাহলে মোট খাজনার সূত্রটা আমরা লিখে ফেলবো: মোট খাজনা সমান নিট খাজনা প্লাস সুদ প্লাস মজুরি প্লাস কর প্লাস মুনাফা। এখন এই সব তো আমাদের মনে নাও থাকতে পারে, অনেকে বলেন যে আমাদের তো স্যার এতগুলা জিনিস মনে থাকে না। এটার উপায় হচ্ছে দুইটা। একটা উপায় হচ্ছে মোট খাজনা সমান নিট খাজনা প্লাস অন্যান্য ব্যয় বা আনুষঙ্গিক ব্যয় লিখে ফেলতে পারি।
এত কিছু যদি মনে না থাকে তাহলে কি নিট খাজনা প্লাস আনুষঙ্গিক ব্যয় বা অন্যান্য খরচ। আরেকটা কাজ করতে পারি, আমাদের উদ্দীপকে যেসব জিনিস আছে এইগুলো আমরা দিতে পারি। মোট খাজনা সমান এই যে জমি ব্যবহারের জন্য প্রাপ্য আয় 3,000 টাকা, এটাকে আমরা বলি নিট খাজনা। তারপরে সুদ 2,000 টাকা, তাহলে আমরা লিখবো নিট খাজনা প্লাস সুদ, এই যে সুদ দেওয়াই আছে। প্রাপ্য মজুরি 1,400 টাকা, তাহলে নিট খাজনা প্লাস সুদ প্লাস মজুরি। মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর প্লাস কর, আর ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা প্লাস মুনাফা। তাহলে এই টার্মগুলো আমরা কি করব, যোগ করে দিব। যদি যদি মনে না থাকে তো যে যে টার্ম আছে এখানে, এই টার্ম আমরা কি করব, যোগ করব। শুধু প্রথমটা হচ্ছে একদম এক্স্যাক্টলি নাই, এটা হচ্ছে জমি ব্যবহারের জন্য প্রাপ্য আয়, সেটাকে আমরা নেট খাজনা বলি। তাহলে নেট খাজনা প্লাস সুদ প্লাস মজুরি প্লাস কর প্লাস মুনাফা। এই যে, তাহলে আমরা আমাদের একদম মনে না থাকলেও আমরা এটা লিখতে পারবো। তারপর উদ্দীপক অনুযায়ী জমি ব্যবহারের জন্য প্রাপ্য আয়, অর্থাৎ নেট খাজনা দেওয়া আছে 3,000 টাকা, মূলধন বিনিয়োগ বাবদ সুদ 2,000 টাকা, প্রাপ্য মজুরি 1,400, সরকারকে প্রদত্ত কর 1,600, ঝুঁকি গ্রহণের মুনাফা 4,000। তাহলে মোট খাজনা সমান এই যে প্রত্যেকটার মান বসালাম, নেট খাজনা 3,000, সুদ 2,000, মজুরি 1,400, এরকম সবগুলা বসিয়ে যোগ দিলাম, হলো 12,000 টাকা। তাহলে উদ্দীপক অনুসারে মোট খাজনা 12,000 টাকা। তাহলে আমাদের 3 নাম্বার হয়ে গেল। আমাদের ঘ নাম্বার কি, কৃষি খামারটির নেট খাজনা নির্ণয় করে মোট খাজনার সাথে পার্থক্য লেখো। তাহলে নিট খাজনা, তাহলে আমাদের নিট খাজনা বার করতে হবে এবং মোট খাজনা এবং নিট খাজনার পার্থক্য লিখতে হবে। তো এখানে আমরা এক কথায় উত্তর কি দিতে পারি, এখানে আমরা নিট খাজনার ডেফিনিশন দিয়ে দিতে পারি। তো নিট খাজনা ডেফিনিশন কি, শুধু জমি ব্যবহার করার জন্য জমির মালিককে যে অর্থ দিতে হয় তাকে নিট খাজনা বলে। কি, শুধু জমি ব্যবহার করার জন্য জমির মালিককে যে অর্থ দিতে হয় তাকে নিট খাজনা বলে। এখন হচ্ছে মোট খাজনার সাথে নিট খাজনার সম্পর্ক বলছে, তাহলে পরবর্তীতে আমরা এটা বলতে পারি, মোট খাজনা থেকে আনুষঙ্গিক খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হলো নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা। যে মোট মানে সর্বমোট, মোট খাজনা হচ্ছে চুক্তি অনুযায়ী আমরা যে অর্থ কি করি, প্রদান করি ভূমির মালিককে, সেটা হচ্ছে মোট খাজনা। এখানের মধ্যে জমি ব্যবহারের জন্য আমরা টাকা দেই, সাথে আরো কিছু কারণেও টাকা দেই। যেমন ওই লোকে আমাকে ভাড়া দিছে, তার একটা ঝুঁকি আছে, এই ঝুঁকি গ্রহণের জন্য তার কিছু টাকা দিতে হবে। সে তার জমির জন্য তার কিছু শ্রম আছে, সে কিছু রক্ষণাবেক্ষণ করে, দেখাশোনা করে, এইটার একটা পারিশ্রমিক তাকে দেওয়া লাগে। তো এগুলো আমাদের কি কি করতে হবে, বাদ দিতে হবে। এগুলা বাদ দেওয়ার পরে তাহলে আমরা পাবো শুধুমাত্র জমি ব্যবহারের জন্য তাকে আমরা কত টাকা দিচ্ছি। তাহলে উদ্দীপক অনুযায়ী নেট খাজনা সমান মোট খাজনা মাইনাস আনুষঙ্গিক খরচ। তাহলে মোট খাজনা আমরা বার করছিলাম কত, 12,000 টাকা। আর আনুষঙ্গিক খরচ কি, আনুষঙ্গিক খরচ হচ্ছে এই যে যেগুলা সুদ, মজুরি, কর আর ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, এগুলো হচ্ছে আনুষঙ্গিক খরচ। এগুলো জমি ব্যবহারের জন্য আমরা দেই নাই, অন্য কারণে দিছি। তো এগুলো আমরা মাইনাস করলাম। তো এগুলো হচ্ছে 9,000, 12,000 থেকে 9,000 বিয়োগ করলে থাকে 3,000। তাহলে আমরা একটা জিনিস দেখি, এই যে ভূমি ব্যবহারের জন্য আয়ও হচ্ছে কি 3,000, তো এটাই আসলে কি নিট খাজনা। তো এটাই লিখছি যে উদ্দীপক অনুযায়ী জমি ব্যবহারের জন্য প্রাপ্য আয় 3,000 টাকা, অর্থাৎ জমি ব্যবহারের জন্য প্রাপ্য আয় হচ্ছে কি নিট খাজনা, যেহেতু এটাও 3,000 আর এটাও 3,000, মানে এটা না লিখলেও হইব, আমি লিখলাম। তারপর নিট খাজনা এবং মোট খাজনার মধ্যকার পার্থক্য। পার্থক্য অনেক পার্থক্য আছে, আমরা কিছু পার্থক্য লিখলাম। নিট খাজনা মোট খাজনার অন্তর্ভুক্ত, তাই মোট খাজনা বৃহৎ এবং নিট খাজনা ক্ষুদ্র। যেমন এখানে নিট খাজনা কত আসছে 3,000, কিন্তু মোট খাজনা কত 12,000, তাহলে মোট খাজনা বড় থাকে, নিট খাজনা ছোট থাকে। শুধু জমি ব্যবহারের জন্য প্রাপ্য অর্থ হলো নিট খাজনা, অন্যদিকে নিট খাজনা ও আনুষঙ্গিক খরচের সমষ্টি হলো মোট খাজনা। নেট খাজনার সূত্র দিয়ে দিলাম, নেট খাজনা সমান মোট খাজনা মাইনাস মজুরি মাইনাস সুদ মাইনাস কর মাইনাস মুনাফা। এখন বলতে পারেন না এখানে প্লাস, কিন্তু আমি উচ্চারণ করতেছি মাইনাস, কারণ হচ্ছে এখানে ব্র্যাকেট আছে। ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে এর মানে সবগুলাই মাইনাস। মোট খাজনা সমান হচ্ছে নেট খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস কর প্লাস মুনাফা। এইখানেই হয়ে যাবে, পার্থক্য আমরা দিয়ে দিলাম তিনটা। তাহলে এখানে এইভাবে যদি আমরা আনসার লিখি, এখানে 4-এ 4 পাবো, এখানে 3-এ 3 পাবো, এখানে 2-এ 2 পাবো, এখানে 1 পাবো। তাইলে আমরা 10-এ 10 পেয়ে যাচ্ছি, আমাদেরকে নাম্বার কাটার কোনো সুযোগ নাই।
এখন আপনারা তো এইভাবে সম্পূর্ণ নাও লিখতে পারেন, চেষ্টা করবেন এইভাবে লেখার যতটুকু পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো এখানেই শেষ।